সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। বাম দিকে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব তানজিনা তাম্মিম হাফসা। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 27 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 পুলিশের সামনে দরপত্র ছিনতাই করল ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। 2010 মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু। 2012 পদ্মা সেতু নিয়ে সরকারের দ্বৈত নীতিতে জনগণ বিভ্রান্ত। 2013 বিআরসির 900 কোটি টাকা রাজনৈতিক মদতপুষ্টদের পকেটে। 2014 টিআর প্রকল্পের টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ। 2015 নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। 2018 অকার্যকর ওষুধে মশক নিধন। 2019 খালেদা জিয়ার স্বাস্থ্যের মারাত্মক অবনতি। 2021 অযোগ্য লোকদের বসিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, ফখরুল। 2023 বিএনপির কর্মসূচি ঘিরে অভিযান, গ্রেপ্তার 85। 2024 মাথায় গুলি লেগে যেভাবে লুটিয়ে পড়েছিল মুক্ত, প্রিয় ও রিয়াদ। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল, মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো। কামাল উদ্দিন সবুজ, 2024 সালের আজকের এই দিনের একটি সংবাদ শিরোনাম নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি বিবিসি বাংলার, মাথায় গুলি লেগে যেভাবে লুটিয়ে পড়েছিল মুগ্ধ, প্রিয় ও রিয়াদ। এছাড়াও অজস্র শহীদ আছে জুলাই গণ অভ্যুত্থান 2024-এর 36 দিনে। এই আন্দোলন আসলে এত রক্ত কেন দিতে হলো? একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্রের কথা বলেছিল ওই সময়ের সরকার, এবং আমাদের দেশের শিক্ষার্থীরা তারা একটা ন্যায়সঙ্গত দাবিতে যে পড়াশোনা শেষে তারা মেধার ভিত্তিতে তাদের মেধার মূল্যায়ন পাবে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি বা সাধারণ চাকরিতে তারা তাদের মেধার মূল্যায়ন পাবে। এই দাবি নিয়ে এত রক্ত দিতে হলো কেন? রাষ্ট্র কোন জায়গায় গিয়ে ঠেকেছিল? 16-17 বছরে বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, রাষ্ট্র হিসেবে আর ছিল না, গণতন্ত্র তো ছিলই না, অর্থনীতিকে টোটালি পর্যদস্ত করে দেওয়া হয়েছিল এবং এটাকে এমন ফোকলা করে দেওয়া হয়েছিল যে এদেশের সাধারণ মানুষের টাকা লুটপাট করে, ব্যাংকের টাকা লুটপাট করে, আর্থিক প্রতিষ্ঠানের টাকা লুটপাট করে সকল জায়গা থেকে লুটতরাজের একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল। এই সবগুলি টাকা ম্যাক্সিমাম দেশের বাইরে পাচার করে দেওয়া হয়েছিল। আইনের শাসন বলতে কিছুই ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না। তখন এক পর্যায়ে এই যে আমাদের কচি প্রাণগুলি মানিয়ে তাদের যে জীবন যে আত্মত্যাগ করলো, আত্মদান করে দিল, তারা এটা বুঝতে পেরেছে যে রক্ত যদি না দেয় এই ফ্যাসিবাদকে তাড়াতে পারবে না। যদিও প্রথমে এটা কোটা আন্দোলন হিসাবে ছিল, পরবর্তী পর্যায়ে এটা অন্যদিকে টার্ন নিয়েছে। বিষয়টা হচ্ছে যে গত 16-17 বছরে তো
এই যে ফেসিবাদের যে নানা কর্মকাণ্ড, যেটা যে মানুষের গুণ খুম থেকে শুরু করে, এগুলো তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোও এই নেতৃত্ব দিয়েছে। লাস্ট ফেজে এসে এই যে ছাত্ররা নামলো, ছাত্ররা এতটাই অ্যাডামেন্ট হয়ে গিয়েছিল, এর সঙ্গে ছাত্র সঙ্গে জনতাও ছিল এবং রাজনৈতিক নেতাকর্মীরাও ছিল, শক্তিও ছিল। তারা জীবনকে বাজি রেখে মানে তারা এই পণ করেছিল যে যত রক্তই যাক না কেন এই ফেসিবাদকে আমাদের তাড়াতে হবে। এই যে এত বড় আত্মত্যাগ করলো তারা, এইটাকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, আমাদের সেই আলোচনায় আসবো সবুজ ভাই। আমরা একটু এই জুলাই 2024-এর আলোচনা, আজকের যে সংবাদ শিরোনামটি 2024 সালের আজকের এই দিনের, আমরা একটু হাফসার কাছ থেকে শুনে আসি। তারা সরাসরি রাজপথে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং এই আন্দোলন গড়ে তুলেছেন এবং চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গেছেন। হাফসা, শুরুতে তো আপনারা কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ছাত্র আন্দোলন হয় বা শিক্ষার্থীরা আন্দোলন করে, কিন্তু পৃথিবীর কোনো দেশেই এত শিক্ষার্থী রক্ত এত অল্প সময়ে রাজপথে ঝরতে আমরা দেখিনি সচরাচর। প্রথমেই সরকার মনে করেছিল যে আপনারা প্রতিপক্ষ। আপনারা কি বুঝতে পেরেছিলেন যে এত রক্ত দিতে হবে? আমরা কিন্তু আমাদের একটা খুবই যৌক্তিক একটা আন্দোলনে নেমেছিলাম। আমরা কিন্তু চাচ্ছিলাম যে তাদের আমাদের সাথে একটু আলোচনায় বসুক। এই 14 তারিখের কথাই বলবো, যেদিন চীনে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা যেদিন চীন থেকে আসার কথা এবং সে একটা মানে তার একটা স্পিচ দেওয়ার কথা, এটা নিয়ে কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম সে হয়তোবা আমাদের হয়ে কিছু বলবে, কিন্তু প্রক্ষান্তরে সে কিন্তু হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা। এবং কিন্তু তিনি তো গণভবনের দরজা খোলা আছে বলে আহ্বানও জানিয়েছেন। বঙ্গভবনে হচ্ছে আমাদের 14ই জুলাইয়ের স্মারকলিপি দিয়ে এসে সারাদিন প্রোগ্রাম করে আমরা যখন বসে আছি যে আজকে হাসিনা আসবে, সে কিছু বলবে, এখন সে যখন আবার সবাইকে হচ্ছে ট্যাগিংয়ের যে তার ব্যাপার ছিল, ট্যাগিংয়ের রাজনীতি যে সে করতো এবং এই ফ্যাসিস্ট হাসিনা সবাইকে যে একাধারে রাজাকারের যে একটা সারিতে দাঁড় করিয়ে দিয়েছিল, সেদিনই তো ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে তারা কিভাবে মানে হলের গেটের তালা ভেঙে তারা বের হয়ে এসেছে। তারা তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে। আপনি তো ওই দিন হলে ছিলেন, আপনিও? আমিও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের থাকি এবং ওই দিন আমি নিজে আমার বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হলের যেই রাস্তার পাশের যে মূল ফটকের যে তালাটি সেটি আমি নিজে ভেঙেছি। এবং এরপরে পরিবেশটা কেমন ছিল হাফসা? দেখুন, আমাদের হচ্ছে ওই দিনের ওর কথা শোনার পরে, হাসিনার যে রাজাকারের কথা শোনার পরে কিন্তু সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার জসীমউদ্দিন হল থেকে যে প্রতিবাদটি উঠে এসেছে, তারপর কিন্তু আস্তে আস্তে সব হলগুলোতে তারা হচ্ছে প্লেট শব্দ করে করে তারা বলছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার। এবং তারপরে ইনস্ট্যান্ট হচ্ছে যখন মেয়েরা বের হয়ে আসলো, মেয়েরা কিন্তু আগে বের হয়ে এসেছে। মেয়েদের হলগুলো থেকে তুলনামূলকভাবে ছেলেদের হলগুলোতে কিন্তু ছাত্রলীগের আধিপত্য বেশি ছিল এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ছাত্রলীগের হচ্ছে প্রোগ্রাম করতে বাধ্য হতো, কিন্তু মেয়েদের হলগুলোতে কম্পারেটিভলি কিছু সিট থাকতো প্রশাসনের আন্ডারে এবং কিছু মেয়ে কিন্তু লায়াবল থাকতো না প্রোগ্রাম করার জন্য। সো মেয়েরা কিন্তু কিছুটা হলো মানে স্বাধীন ছিল আর ওই অর্থে বলবো। সেদিনকে তার আগে বের হয়ে এসেছে, তারপরে কিন্তু ওখান থেকে মিছিল নিয়ে কিন্তু আমরা হলপাড়ার দিকে গিয়ে কিন্তু আমাদের ভাইদেরকে নিয়ে এসেছি, যাতে হচ্ছে মেয়েরা কিন্তু সবসময় মিছিলের সামনে সারিয়ে থাকতো, যাতে হচ্ছে অ্যাটাক কম হয়। কিন্তু দেখেন আপনি পরের দিন কি হলো, যে আবার উস্কানিমূলক কথাবার্তা, যে মেয়েরা যে বের হয়ে আসলো এবং সেটা তাদের যে হচ্ছে ফ্যাসিজমের মসনদের জন্য যে একটা থ্রেট, এবং এটা যে তারা দিল, তারা ভাবলো যে এই মেয়ে যে বের হয়ে এসেছে এখন তো কোনো উপায় নেই। এখন তখন কি করলো, তখন কিন্তু সে আরও উস্কানিমূলক কথাবার্তা বলল। ওবায়দুল কাদের তখন বললো যে এর শক্ত হাতে দমন করা হবে। তখন কিন্তু সেটাই হলো। 15ই জুলাই দেখে থাকবেন যে টুকাইদেরকে নিয়ে এসে ক্যাম্পাসে মেয়েদেরকে কিভাবে মারলো, এবং এটা কিন্তু সারা দেশের মানুষের মনে হচ্ছে একটা সাড়া জুগিয়েছে। এখন কথা হচ্ছে যে শুরুতে তো আমরা আলোচনায় বসতে চেয়েছি, শুরুতে আমরা চেয়েছি, আমরা যেহেতু বড় স্টেক হোল্ডার, আমরা হচ্ছে পড়াশোনা করছি, আমরা অবশ্যই সরকারি চাকরিতে যাতে হচ্ছে এইরকম অযৌক্তিক কোটা না থাকে, সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল, যে কোটা যাতে বাতিল হয়। 18 সালের যে পরিবর্তন ছিল সেটা যাতে হচ্ছে পুনর্বহাল করা হয়, যেটি বাতিল করা হয়েছিল হাইকোর্টের ওই রায়ের মাধ্যমে। আমাদের জায়গাটি মূলত উঠি ছিল। এবং আপনি দেখে থাকবেন যে সরকার পরিবর্তন আপনাদের লক্ষ্য ছিল না। দেখুন, শুরুতে তো অবশ্যই সেটি ছিল না। এবং 17ই জুলাই যেদিন আবু সাইদ ভাই মারা গেল, ওয়াসিম মারা গেল, 16 শহরের ওয়াসিম ভাই যেদিন মারা গেল, সেদিন কিন্তু আর হচ্ছে আলোচনার কথা আর কোনো প্রশ্নই আসে না। সেই আলোচনার দরজা তখন আমরা বন্ধ করে দিয়েছি। রক্ত ডিঙিয়ে তো উনার ফ্যাসিস্টের বাবাই তো বলেছিল মুক্তিযুদ্ধের সময় যে কি রক্ত মারায় আমরা হচ্ছে গুল টেবিলে বসতে পারি না। তো 24-এ তো সেটাই হয়েছে। রক্ত মারায় তো হচ্ছে আমরা গুল টেবিলে বসতে পারি না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা বলেন, সব জায়গায় আপনি কোটা দিয়ে রেখেছেন, পুষ্য কোটা, মুক্তিযুদ্ধ কোটা, ঠিক আছে। আমরা তো মুক্তিযোদ্ধাদের অস্বীকার করছিলাম না। ক্ষমতাকে ভারী করার জন্য যে আপনারা কিছু মানুষজনকে সুবিধা দেওয়ার জন্য যে আপনি ধরে ধরে এনে মুক্তিযুদ্ধ বানিয়ে যে আপনি কোটা দিয়ে দিচ্ছেন, আপনি তার ছেলে মেয়েদের তো ফ্যাসিলিটেট করছেন, এখন আবার নাতিপুতিদেরকে আপনি কোটা দিচ্ছেন, সেগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না। বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা কি করে, তারা হচ্ছে শ্রমজীবী মানুষের ট্যাক্সি টাকা দিয়ে পড়াশোনা করে। তার একটা এখানে কিন্তু সেই
পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলের একজন ছেলে এসেছে, এখানে কিন্তু গুলশান বনানীর একটা ছেলেও কিন্তু পড়াশোনা করছে। তো গুলশান বনানীর একটা ছেলে হয়তোবা তার বাবার অনেক অর্থ প্রতিপত্তি আছে, সে সেখানে গিয়ে বসে যাবে শুধুমাত্র, আবার সিইও হয়ে যাবে। কিন্তু সেই শ্রমিকের ছেলেটা সে তো হয়তো ওই সরকারি চাকরির দিকে যাবে। তার বাবা যেভাবে রিক্সা চালায়, তার বাবা যে মাঠে কাজ করেছে, তার তো হয়তো বা বেশি বড় স্বপ্ন আছে, সেটি কি সে মানে পেতে পারে না? এবং এটি নিয়ে যখন আমাদের আন্দোলনটি ছিল সেটি কিন্তু খুবই যৌক্তিক ছিল, কিন্তু সে নিজে থেকেই পুরো ব্যাপারটাকে নষ্ট করেছে, ট্র্যাক থেকে আমাদেরকে সেখানে এসেছে। আর আমি শুধুমাত্র জুলাই আন্দোলনের কথাই বলবো না, দেখেন জুলাই আগে কি ছিল, শুধুমাত্র ক্যাম্পাসে একটা দলের, ক্ষমতাসীন দলের যে গুন্ডাপান্ডা ছিল এদের প্রতিপত্তি, ভিন্ন মতের কোনো জায়গা ছিল না, সহাবস্থানের রাজনীতির কোনো জায়গা ছিল না। আন্দোলনের সময় আমি নিজে ঘরে থাকতে পারিনি, আমার জাতীয়তাবাদী মতাদর্শের আমার চাচা ঘরে থাকতে পারেনি। গত 17 বছরের দুঃশাসনের চূড়ান্ত পরিণতি ছিল জুলাই। অনেকগুলো ক্ষোভ, অনেকগুলো বৈষম্য এক হয়ে একেবারে ছাত্র জনতা একাকার হয়ে, রাজনৈতিক শক্তিও একাকার হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে। অবশ্যই ক্ষোভ ছিল, সবার মধ্যে ছিল। আমরা ক্যাম্পাসে কথা বলতে পারতাম না, আমরা সব অবিচার দেখতাম। আমরা দেখতাম গেস্ট রুম হচ্ছে, গণরুমের যে অত্যাচার, প্রোগ্রামে নিয়ে বসায় রাখতো, ক্লাসের টাইমে হচ্ছে আমাদেরকে প্রোগ্রাম করতে বাধ্য করতো, ঝড় বৃষ্টিতে বসায় প্রোগ্রাম করতো। রাজনীতি করাটা কিন্তু কোনো অন্যায়ের কিছু না, ভুলের কিছু না, কিন্তু সেটা যদি আমি আমার নিজের ইচ্ছা মতো যদি করি, কিন্তু আপনি তো কাউকে জোর করে সেটা করাতে পারেন না। কিন্তু এটাই হয়েছে, যখন পঞ্চগড় থেকে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে এবং তার থাকার কোনো জায়গা নেই, তার কোনো রিলেটিভস নাই, তাকে তো থাকতে হবে রুমে, তাকে রুমে থাকতে হবে। এবং আপনার সিস্টেমটা ওইভাবে করে রেখে দিয়েছে যে একটা ছেলে রুমে থাকতে হলে তাকে পলিটিক্স করতে হবে, এটা তার বাস্তব, এবং মেনে নিয়েছে, কারণ এইভাবে এসেছে। এখন এই ব্যাপারগুলো যখন আস্তে আস্তে আপনার ঘনীভূত হয়েছে, তখনই কিন্তু হচ্ছে যখন আমাদের এই যে আবু সাইদ ভাই, ওয়াসিম ভাই যদি মারা গেল, এরপরে কিন্তু যে বললাম আলোচনা দরজা বন্ধ হয়ে গিয়েছে, আমাদের রক্ত টকবগে আরো বেশি হচ্ছে গরম হয়ে গিয়েছে, তখন থেকে কিন্তু এই আন্দোলনের মোড়টাই ঘুরে গেছে, চলে গেল, আর কোনো কথা নেই। জি, এটা থেকে হয়েছে। জি হাফসা, আপনার কাছ থেকে আবারও শুনবো। সবুজ ভাই, 1 বছর পরে আমরা যখন আজকে আলোচনা করছি, সেই ফ্যাসিবাদ বিদায় নিল, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির যদি যোগফল করতে বলা হয়, আপনার অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকে সেই হিসেবটা বা যোগফলটা কেমন হয়? শেখ হাসিনার যে পতন, সেটা কিন্তু একটা অনিবার্য পরিণতি ছিল গত 17 বছরে। এটা এমনও হতে পারতো যে 5ই আগস্টের পরেও হতে পারতো, যেটা আগেও হয়ে যেতে পারতো, বাট পতন অনিবার্যই ছিল, শুধু ডেটটা ফিক্স ছিল, শুধু ডেটটা ফিক্স ছিল না। ডেটটা আমরা এখন জানি যে 5ই আগস্ট, এবং সেটা কি শেখ হাসিনা নিজেও টের পেয়েছিল 5ই আগস্ট তাকে চলে যেতে হবে কিনা সেটা সে হয়তো জানতো না, কিন্তু তার যে পরিণতি এই ধরনের হবে সেটা আমার মনে তার জানা হয়ে গেছিল। সেজন্য সে শেষ পর্যন্ত হেন কিছু করে নাই নিজেকে মানে ক্ষমতায় অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য। দেখুন, প্রত্যাশা আর প্রাপ্তি মধ্যে সবসময় যে আপনি সব কিছু একসাথে পেয়ে যাবেন তা না। গত 16-17 বছরে যা ঘটেছে বাংলাদেশে সর্বস্তরে, গণতন্ত্রহীনতা থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা থেকে শুরু করে, এগুলো আপনি 10-11 মাসে বা 1 বছরে, আমি কেউ যদি বলে যে সব ঠিক করে একদম সমান্তরালভাবে চলবে, এটা আমি মনে করি না। তবে আমি নিরাশও হতে চাই না। অন্তত কিছু জিনিস তো হয়েছে। আজকে যে আমরা যে কথা বলছি সেটাও তো হয়েছে। আজকে যে এটা তো বলবো, মনে করেন যে ব্যাংকের টাকা যে লুটতরাজ হয়ে লক্ষ কোটি টাকার ভিতরে পাচার হচ্ছে, সেখানেও তো অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় লুটপাটটা কিছুটা বন্ধ হয়েছে, অনেকটাই বন্ধ হয়েছে। আমরা বলবো না যে বাংলাদেশের দুর্নীতি সব চলে গেছে, সেটা বলবো না, কিন্তু কথাটা হচ্ছে যে 1 বছরেও এই ধরনের একটা বিপ্লবের পর যেই পরিমাণ, যেই প্রত্যাশা মানুষের কাছে ছিল, বা যেখানে যে কাজগুলি করার কথা ছিল, যেটা হওয়া উচিত, ততটুকু হয় না বলে এটা আমার ধারণা। পৃথিবীতে ফ্যাসিবাদের পতনের পর তার প্রচার যন্ত্র এবং তার অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয় ফ্যাসিবাদের পতনের পরপরই, কিন্তু আমাদের এই জায়গাটিতে কিন্তু আমরা সেটি দেখিনি। সেই গণমাধ্যম, একই গণমাধ্যম রয়ে গেছে এবং সেই মানুষগুলো রয়ে গেছে, এবং ফ্যাসিবাদী অর্থনীতি কিন্তু আমরা ধ্বংস করতে পারিনি। এই ধরনের একটা বিপ্লবের পরে আপনার কতগুলি জিনিস ক্লিন করে ফেলতে হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরও একই অবস্থা। কত পার্সেন্ট লোক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে চলে গেছে বলেন আপনি? এরা হয় ঢাকা থেকে চট্টগ্রাম গেছে, নাহলে কেউ হয়তো ওএসডি আছে, নাহলে আছে, কিন্তু 5-10%ও কিন্তু যায় না। কিন্তু ওই লোকগুলো আছে, তাদের মনস্তত্ত্বের মধ্যে এখনও কিন্তু ওই আপনার ফেসিজম আছে, কিন্তু তারা সুযোগ পেলে কিন্তু আপনাকে সবল দিবে। কিন্তু প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে গণমাধ্যমেও বসে আছে। গণমাধ্যম তো সবচেয়ে ভয়ঙ্কর রোল আমরা প্লে করেছে। নিজেরা গণমাধ্যমের একজন হয়েও আমি বলতে লজ্জা লাগে যে গণমাধ্যমও কিন্তু সেই একই পশুরে যারা দোষরা বসে আছে, কিন্তু সুযোগ পেলে ওরা কিন্তু
অর্গানাইজড। কিন্তু আমরা যদি মনে করি যে তারা মনে হয় এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা মোটেই ভুল করবেন। আমি মনে করি গত 10-11 মাসে প্রথম 2-3 মাস 4 মাস তারা কিছুটা বিচলিত ছিল, তারা কিছুটা দৌড়ের উপর ছিল বলে মনে হচ্ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে 1 বছরের মাথায় এসে এটাও কিন্তু এই জুলাইয়ের যদি ব্যর্থতার একটা আছে, সেটা এই জুলাইয়ের একটা ব্যর্থতার, এটাও একটা ব্যর্থতা আমি মনে করব। সেটা হচ্ছে যে তারা কিন্তু এখন খুবই অর্গানাইজড হচ্ছে কিন্তু নানাভাবে, এবং তারা সম্প্রতি সবাই সব জায়গায় গোপালগঞ্জে তো জানান দিল, হ্যাঁ জানান দিল, এবং তারা কিন্তু খুবই অর্কেস্ট্রেটেড হতে কাজগুলি করবে। আপনি মনে করেন কোনো সুযোগ যদি পায়, আপনি মনে করেন ওখানে প্রশাসনের লোক কাজ করবে, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর লোক কাজ করবে, মিডিয়ার লোক কাজ করবে, মানে আপনার বিচার বিভাগে যদি থাকে তারা কাজ করবে, সব জায়গায় কিন্তু তারা কাজ করবে। কিন্তু তখনই কিন্তু কোনো ধরনের বড় ধরনের লুফুল যদি পেয়ে যায়, স্পেস যদি পেয়ে যায়, তখনই কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ধরনের আপনার বুমেরাং হয়েছে এবং অশনি সংকট কিন্তু। এবং গোপালগঞ্জের এটা কিন্তু ওয়েক আপ কল, কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তিগুলি যদি সিরিয়াস না হয়, নিজেদের মধ্যে এখন দেখি আমরা বিভিন্ন নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, কাদা চোরাচুরি হচ্ছে, এটা আমার মনে বন্ধ করা উচিত। বন্ধ না করলে হবে কি, বড় ধরনের সুযোগ তৈরি করে দেওয়া যাবে না। 16-17 বছর লেগেছে এই স্বৈরাচারকে সরাতে, এবং এই 16-17 বছরের বাংলাদেশের কত প্রাণ গিয়েছে, কত পিছনে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ কত পিছনে চলে গেছে। হাফসা, একই বিষয়ে ফ্যাসিবাদের পতনের পর প্রচারযন্ত্র, আমলাতন্ত্র, অর্থনীতি, এটি ফ্যাসিবাদের পতনের পর পৃথিবীর সকল দেশ ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিবাদের এই 3টি জায়গার উপরে ভর করে কিন্তু ফ্যাসিবাদ বড় হয় বা টিকে থাকে। আমরা পারলাম না কেন? এখানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু শহীদের রক্ত তাকে লেজিটিমেসি দিচ্ছে, রক্তের উপর বসে আছে, তার কিন্তু আসলে এই যে স্যার যে কথাগুলো বললেন, তার কিন্তু কিছু ন্যূনতম সংস্কারের একটা দায় ছিল, এবং তার দায় কিন্তু আছে, সেটা সে এড়াতে পারেন না। যেমন এই যে পুলিশ প্রশাসনের কথা বলবো, কিভাবে আমার ভাইদেরকে হত্যা করেছে, বোনদেরকে মানে পাখির মতো গুলি করে মেরেছে, এখন তারা কিন্তু সেভাবেই আছে। কেন এটা কি ন্যূনতম সংস্কার কি করা গেল না তাদেরকে? গোপালগঞ্জের ঘটনা, যেখানে আবার তারা মাথাচাড়া দিয়েছে, তারা আগের দিন রাত থেকে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভ, তাদের পেজগুলো কিভাবে এখনো রান করে, তারা কিভাবে এখনো এসে বড় বড় কথা বলে ওখানে, এগুলো কি তাদের দায় ছিল না? এবং গণমাধ্যমের কিছু কর্মীরাও তো এটিকে বেশ প্রচার করছে। এখানে কথা, এখন দেখুন ওনারা হচ্ছে এই গোপালগঞ্জের কথাই বলবো, যেখানে একটা তার আগে থেকেও জানতো, পুলিশ প্রশাসন অবগত, সেখানে হচ্ছে একটা রাজনৈতিক দল, তার তো হচ্ছে অবশ্যই অধিকার রয়েছে যে শান্তিপূর্ণ কোনো সমাবেশ সে করতে পারবে, বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারবে। গোপালগঞ্জে কোনো অন্য কোনো মতাদর্শের মানুষ যেতে পারবে না, এটা ফ্যাসিস্টের বয়ান ছিল আগে, যে গোপালগঞ্জে কেউ আসতে পারবে না, এটা ওইভাবে উনি তৈরি করে রেখে গিয়েছিল। কিন্তু এটাকে তো শ্যাটার করার জন্য তো সেখানে যেতে হবে, বা ওখানে গিয়ে তো গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরের কিছু না, তো কথাটা ওখানে। এখন দেখেন ওখানে যখন আপনি আইন শৃঙ্খলা বাহিনী যখন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করে, এটা দুঃখজনক। আমরা কি চাই? আমরা আসলে এরকম চাই যে নারীরা এই জুলাইয়ের সময় সামনের দিকে যেভাবে ছিল, বিগত সময়গুলোতে কিন্তু রাজপথে এত নারীদেরকে কেউ কখনোই দেখে নাই, কোনো আন্দোলন সংগ্রামে কিছুই দেখে নাই, মা বোন থেকে শুরু করে সবাই কিন্তু এসেছিল। এখন এই নারীরা এখন কেন হারিয়ে যাচ্ছে? প্রত্যন্ত অঞ্চলে একটা মেয়ে যে কিনা স্লোগানে তার নিজের এরিয়া মুখরিত করেছিল, আন্দোলনকারীদের খাওয়ালো, রান্না করে নিয়ে আসলো, হোয়াট অ্যাবাউট তাদের রিকগনিশন? এখন আমি আরেকটা কথা বলবো, যে ধরেন এই যে আন্দোলনের পরবর্তী সময়ে যে মেয়েগুলো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তখন আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেক সামাজিক বাধার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে, বা হতে হয়নি, কারণ আশেপাশ থেকে কিন্তু সাপোর্ট অবশ্যই ছিল, সবাই বলেছে হ্যাঁ লাঠি ধরো, তোমরা যাও, নামো। এই মোটিভেশন যদি আমরা আশেপাশ থেকে না পেতাম, তাহলে কিন্তু মেয়েরা রাস্তায় নামতে পারতো না। ইভেন মেয়েরা কিন্তু তাদের সামাজিক যে অনুশাসনের বাঁধ কিন্তু ভেঙে তারা বের হয়ে গিয়েছিল। রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে যখন আবার আমরা স্লোগান দেই, তখনও কিন্তু আমাদেরকে সাইবার বুলিং এর শিকার হতে হয়। 1 বছর পরে উদযাপন হচ্ছে, আর 1 জুলাই আমরা আলোচনা করেছি, এই জুলাই কিন্তু গোপালগঞ্জ ফুসে উঠেছে, আবারও সবল দেওয়ার চেষ্টা করেছে গোপালগঞ্জ থেকে। দেখুন এখন এটাই বলবো, সেই জায়গাটি আমরা পারলাম না কেন? সবুজ ভাই বললেন অনেকগুলো কিন্তু লুফলসের কথা বলছেন, এই লুফলসের এই স্পেসটা কিন্তু অতীত ফ্যাসিস্টরা কিন্তু খুঁজছিল অনেকদিন ধরে। কার দুর্বলতায়? এটা কি রাজনৈতিক দলগুলোর কোনো দুর্বলতা দেখছেন কিনা? আমি এখানে রাজনৈতিক দলগুলোর দুর্বলতা দেখছি, তারা হয়তোবা ভোটের রাজনীতির দিকে হচ্ছে অনেক ঝুঁকে গিয়েছে, তারা হয়তোবা এই যে থাকে না যে মানুষজনগুলো ছিল আসলে তারা তাদের হয়তোবা তাদের নিজেদের সিম্পিতির জায়গাগুলো তাদেরকে দেখিয়ে
দেখিয়ে তাদের হয়তো ভোটটা গ্র্যাব করতে চাইবে এটাই, কিন্তু আসলে যে তারা যেটা করেছে এবং তাদের মধ্যে এখনো যে এই ব্যাপারগুলো ফ্যাসিজমের যে ব্যাপারগুলো এখনো রয়েছে, এবং তারা কখনো যদি সুযোগ পায়, যে মানুষগুলো আমরা এখন কথা বলতে পারছি এবং আমাদের পুরো আন্দোলনে যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা যারা ছিল তাদের আসলে এসে তারা কি করবে সেটাও কিন্তু তারা জানে না, কিন্তু তারা এখনো কিন্তু খুবই মানে নরম ভূমিকা পালন করছে। আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, তারা কিন্তু যতটুকু কঠোর হওয়ার কথা ছিল, এত রক্ত আমরা দেখেছি রাজপথে, তারপরে বিভিন্ন বড় রাজনৈতিক দল বা আরো অন্যান্য মতাদর্শী মানুষজন যারা আছে, দায়িত্বশীল জায়গায় যারা আছে, তাদের আসলে আমার মনে হয় যে এক হয়ে সব ধরনের মতাদর্শগত অনেক পার্থক্য থাকবে, অনেক কিছু থাকবে, তারা নিজেদের জায়গা থেকে ওটা এক্সপ্রেস করবে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে যাতে আমরা এক থাকি। এবং আমার মনে হয় যে সবার মানে ঐক্যবদ্ধ হওয়া খুবই গুরুত্বপূর্ণ এই যে ফ্যাসিস্টের প্রশ্নে, এবং এই মানুষজনগুলো যাতে হচ্ছে আর মাথাচাড়া না দিতে পারে। এবং ইন্টারিম গভর্নমেন্টের যে ব্যাপারগুলো ছিল, ডেভিল হান্টের মতো ব্যাপারগুলো বললো, কিন্তু আসলে এগুলোর এক্সিকিউশন কিন্তু আমরা ওইভাবে দেখি নাই। তো এই মানুষজনগুলো আসলে দেখেন, এত মানুষ শহীদ হলো, এত মানুষ রক্ত দিল, আপনি তাদেরকে বিচার করতে পারতেছেন না, এর থেকে বড় ব্যর্থতা কি অন্য কিছু আছে? আমরা জাস্ট এই যে জুলাই ঘোষণাপত্র দেখেন, এখন আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, কিছুদিন পরে যে আমাদেরকে সন্ত্রাসী, আমাদের পুলিশ হত্যাকারী হিসেবে যে আমাদেরকে ফাঁসি দেওয়া হবে না, এটার কি কোনো প্রমাণ আছে বা কোনো লেজিটিমেসি এটার আছে? নিশ্চয়তা নাই। তো আমাদেরকে সে ব্যাপারটা দেন, আমাদেরকে ওই অ্যাসিউরেন্সটা তো আমাদের লাগবে। এখন জুলাই ঘোষণাপত্র আমরা যাতে জুলাই শেষ হওয়ার আগেই যাতে পাই, আমরা এটাই আশা করছি। সৌজ ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসছি। সৌজ ভাই, হাফসা একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুললেন যে 1 বছর পরে আবার ঐক্যের কথা বলতে হচ্ছে কেন, 1 বছর পরে আবার ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিতে হচ্ছে কেন হাফসাদের? মানে ফেসিবাদ বিরোধী শক্তিগুলি যখন ফেসিবাদকে তাড়ানোর জন্য যেভাবে মানে মানে রক সলিড ইউনিটি ছিল, সেই ঐক্যের মধ্যে ফাটল ধরেছে বলে কেন ধরেছে? এটা হয়েছে যে ওই ফেসিবাদ। এবং হাফসা কিন্তু আরেকটি আশঙ্কার কথা বলেছেন যে ভবিষ্যতে তাদেরকে তো পুলিশ হত্যাকারী হিসেবে মৃত্যুদণ্ডের দেয়া হতে পারে, সেই আশঙ্কাটি সেই আশঙ্কা তো অমূলক নয়। বিষয়টা হচ্ছে যে আপনি যদি যে ফেসিবাদ বিরোধী যেই শক্তিগুলি যারা ঐক্যবদ্ধ ছিল, তারা যদি ফেসিবাদের পতনের পর বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সেই সব জায়গা যদি বড় ধরনের ভুল করে, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে, কিন্তু এই আশঙ্কা রয়েছে। শুধু তারাই নয়, ভিন্ন মতের লোকরাও কিন্তু মারা পড়তে পারে, কিন্তু কোনোভাবে যদি তাদের মানে কোনো ধরনের রিএন্ট্রি হয় কোনো না কোনো ফর্মে, তাহলে তো আপনার এখানে ভয়াবহ হয়, সিভিল ওয়ার লেগে যাবে, না হলে মনে করেন এখানে মানে মানুষ মানে রক্তাক্ত হয়ে যাবে, রক্তাক্ত বাংলাদেশ, আরেকটা রক্ত, মানে ওইটার কোনো সীমা পরিসীমা থাকবে না। তো বিষয়টা হচ্ছে যে ফেসিবাদের পতনের পর মানুষের মনস্তত্ত্বের মধ্যে পরে না, আগে থেকে এটা মানুষের তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন এরকম একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশটার মধ্যে এই ধরনের ফেসিবাদ আর কখনোই আর পুনরুত্থান হবে না। তো সেই বাংলাদেশ চাইতে যে এখন গত 1 বছরে কিছু জিনিস তাদের কাছে যে কিছু আলামত দেখা দিচ্ছে, যে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে কিছু অনৈক্যের মানে আলামত দেখা যাচ্ছে। যেটা নির্বাচন নিয়ে নানা কথা আছে, সংস্কার নিয়ে আছে, বিচার নিয়ে আছে, সেটা আমরা সবসময় বলি। সেই জন্য এটা মনে হচ্ছে যে ঐক্যটা এখন আসলে ঐক্যটা সবসময় থাকা দরকার, না হলেই হবে কি আপনার সেটা কিন্তু ফেসিবাদ চলে যাওয়ার পরও আগে যেরকম দরকার ছিল এখন আরো বেশি দরকার আমার কাছে মনে হয়, কারণ অনেক বেশি দরকার। এই কারণে, কারণ এখন তো বাংলাদেশকে আপনাকে পুনর্গঠন করতে হচ্ছে কোনো না কোনো পুনর্গঠনের এখনো কিন্তু কিছুই হয় নাই, কিন্তু যে কথা একটু আগে বলছিলাম, এই পুনর্গঠনের জন্য ফেসিবাদ বিরোধী শক্তি এবং বাংলাদেশের মানুষের সমর্থন, মানুষ যেভাবে চায় তাদেরকে সাথে নিয়ে কাজগুলি করতে হবে, সেখানে যেখানে যেখানে ছাড় দেওয়ার দরকার দিতে হবে, না হলে কিন্তু পারবেন না। বড় জায়গায় কোনো ভুল করা যাবে না, এখানে মনে করেন মানে বড় জায়গায় ভুল করা যাবে না, তার মানে কি আপনার কাছে মনে হয় বড় কোনো জায়গায় ভুল হচ্ছে? আমার না, অনেক সময় হয় কি ছোট ছোট ভুল থেকে বড় ভুলের জায়গা তৈরি হয়ে যায়। গোপালগঞ্জের এই জিনিসটাকে এটাকে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খুবই সিরিয়াসলি অ্যানালাইসিস করা উচিত। মানুষ, সাধারণ মানুষ করে, মানুষের মনস্তত্ত্বের মধ্যে কি আছে সেটা দেখেন। তারা এটা কিন্তু এখন বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত, তারা একটা শোডাউন করেছে, সেখানে হত্যাকাণ্ডের মানে মানুষও মারা গেছে। এখন দেখেন এটা কিন্তু তাদের যে সমর্থকরা এবং বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আছে, একটি শ্রেণী কিন্তু আবার সেনাবাহিনীকে এক ধরনের ট্যাগিং করার চেষ্টা হচ্ছে। সেটা তো থাকতে পারে। আমি বলছি যে আমি রাজনৈতিকভাবে বলি, এই যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই দলটিকে, তারা এটা প্রমাণ করতে চাইলো যে নিষিদ্ধ ঘোষণার পরও আমরা এই ধরনের কাজ করতে পারি। হ্যাঁ, অদ্যতা এই যে করলো, তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গায় তো তাদের কম বেশি
লোকজন আছে, সমর্থক আছে, তারা তো কর্মী আছে। এই ধরনের তারা তো উৎসাহ পেয়ে যাবে। নিজেদেরকে রিঅর্গানাইজ করছে, আমি মনে করি রিঅর্গানাইজ কিন্তু হচ্ছে, কিন্তু তারা তো এই ধরনের কোনো সুযোগ যেখানে পায় সেখানে কিন্তু ঢুকে পড়বে, কিন্তু ঢুকে কিন্তু একদম এগুলো ম্যাসাকার করবে। এবং এগুলোর নাম যখন দেখবে যে কখনো বিএনপির উপর পড়বে, কখনো এনসিপির উপর পড়বে, কখনো জামাতের উপর পড়বে। হ্যাঁ, তারা তো নিষিদ্ধ, এগুলো পড়বে। তারা যে এখনো যে বিভিন্ন জায়গায় কম বেশি ঢুকে পড়ে নাই আমরা কিভাবে জানি? হয়তো ঢুকে পড়েছে, তারা হয়তো তাদের কাজগুলি করছে। সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে রাজনৈতিক দল এবং সরকারের একেবারে টু দি পয়েন্টে যদি আপনাকে বলতে বলা হয়, এই দুই পক্ষের সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলো এবং সরকারের কেমন কার্যক্রম বা কেমন ভূমিকা নিয়ে অগ্রসর হওয়া উচিত? আমি তো মনে করি কতগুলি প্রায়োরিটি ফিক্স করে ফেলানো উচিত। সেটা নির্বাচনের প্রশ্নে যেগুলো হচ্ছে, তারপরে সংস্কারের প্রশ্নে, যাই হোক যতটুকু বিচারের প্রশ্নে। আমরা শুনি যে বিচার এই 1 বছরে তো কিছু বিচার হয়ে যাওয়া উচিত ছিল। এটা হলে কিন্তু অনেক কিছুর মেসেজ চলে যেত। এগুলো কিন্তু এই সরকারের আমলে যে কাজগুলি করতে পারলো না, বিচারটা যে করতে পারলো, কেন 1 বছর কি কম সময়? কারণ বিপ্লবের পর তো খুব দ্রুততর সময় বিচারগুলি হয়ে যায়। কিছু বিচার হয়ে যাওয়া উচিত, কিছু ন্যূনতম সংস্কারও হয়ে যাওয়া উচিত ছিল। শুধু আলোচনা আলোচনা আলোচনা, আরে ভাই আপনি তো 10 বছর আলোচনা করলেও এই আলোচনা শেষ হবে না, কিছু জিনিস তো করে ফেলতে হবে আপনাকে এই জন্য কি নির্বাচনও করতে হবে। বর্তমান যে সরকার আছে তাদেরকে যদিও মনে করি যে প্রত্যেক সরকার কিন্তু একটা রাজনৈতিক সরকার, কিন্তু এই সরকারের একটা রাজনীতি আছে, এক ধরনের রাজনীতি আছে, একটা রাজনীতিতে ডেফিনেটলি আছে। সেই রাজনীতিতে যদি হয় যে জুলাইয়ের যে গণ আন্দোলন, সেই স্পিরিটকে ধারণ করা খুবই ভালো কথা, সেটা আমরা স্বাগত জানাই, আমরা তাই মনে করি। আমরা মাঝে মাঝে বিচলিত হই সেই সরকারের ভিতরে জুলাই আন্দোলন বিরোধী কোনো অপশক্তির দোষরা রয়ে গেছে কিনা, তারা কোনো ভিতর থেকে কলকাঠি নাচছে কিনা, বিচলিত হওয়ার কথা। কারণ তারাই তো এই কাজগুলো, এই কথাটা আমি বারবার বলছি এই কারণে যে তখন কিন্তু এই জন্য রাজনৈতিক দলগুলির মধ্যে খুবই দৃঢ় ঐক্য দরকার আছে। এবং বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই হয়তো ফোরফ্রন্টে থেকে এই নেতৃত্ব দেওয়া উচিত। কারণ এখন তো যে বর্তমান সরকার আছে, এটা তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা রাজনৈতিক সরকার নয়, তাদের একটা রাজনীতি আছে, আমি যেটা বললাম। কিন্তু যারা রাজনীতি করছেন তাদেরকে, যেহেতু এই সরকারকে একটা কোনো রাজনৈতিক দলের সরকার বলা যাচ্ছে না, তাহলে রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্বটা বেশি বর্তাচ্ছে এবং তাদেরই এই সরকারের সঙ্গে, যেটা বারবারই আমরা শুনি যখনই বিভিন্ন সময় বর্তমান সরকারের সঙ্গে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলির আলোচনা হয়েছে, তারা ঐক্যের কথা বলেছেন, সবাই বলেছেন, কিন্তু মাঝে মাঝে আমরা এটার মধ্যে এটা বিচ্যুতি দেখি। সেখানে তখন মানুষ কিন্তু কিছুটা হতাশা হয়, সেখানে মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়। এই জিনিসগুলি করতে দেওয়া যাবে না। নির্বাচন তো হতেই হবে, নির্বাচনটা হতে হবে, সংস্কারও যতটুকু দরকার ততটুকু করে ফেলতে হবে, কিন্তু বিচারও হতে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি তো শুরুই করছেন না এই জানগুলো, আর এই যে সংস্কারগুলোর কথা বলছি সেগুলো তো করে ফেলতে হবে। আরও তো এখন মনে করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা রয়েছে, এখনও 6-7 মাস আছে, 6-7 মাসও কিন্তু অনেক টাইম, কিন্তু আপনি এই কাজগুলি করে ফেলতে পারেন, করলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। হাফসান, শেষ করবো আপনার কাছ থেকে। দেখেন 24 পরবর্তী সময় কিন্তু আমাদের সবারই ইচ্ছা, একদম সারা বাংলাদেশের মানুষেরই কিন্তু একটা ইচ্ছা যে আমরা যা কিছু আগে দেখিনি, যে আমরা ভোট দিতে পারতাম না। আমি ভোটার হওয়ার পরে এখনো একদিন একটা ভোট দেইনি, বা আমাদের মতো তরুণরা কিন্তু ভোট দিতে পারেনি, আপনারা ভোট দিতে পারেন নাই, দেশের মানুষজন কিন্তু ভোট দিতে পারে নাই, কিন্তু তার ভোট কিন্তু অন্য কেউ দিয়ে দিয়েছে, এরকম ব্যাপার ছিল। তো আমরা কিন্তু আসলেই চেয়েছিলাম যে যাতে আমরা এই আশা রেখেছিলাম যে এবার হবে, এই যে যারা এরকম ম্যাসাকার করলো, দেশে এরকম হত্যাযজ্ঞ চালালো, তাদের অবশ্যই বিচার হবে। কিন্তু দেখেন এটা কি করতে পেরেছেন? 1 বছর হয়ে গিয়েছে, আমরা বিচার হবে না এরকমও তো এখন আমরা সেখানে আসছি। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই রে, আপনি ডেভিল হান্ট করলেন, আপনি কত কিছু করছেন, কিন্তু সেখানে তো ওগুলোর কোনো এক্সিকিউশন নাই। তা আমরা এগুলোর আর কি নিষ্পত্তি চাই। আমাদের তো তারপরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অন্তত আমাদের আস্থাটুকু তো আছে, ভরসাটুকু আছে যে তারাই আসলে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন, সে বিশ্বাস তো আছে। এজন্য সরকারের আসলে একেবারে টু দি পয়েন্টে কি করা উচিত এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করেন? আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে খুবই সহাবস্থানের যে রাজনীতি সেটা আশা করি, এবং তাদের মতদর্শের ভিন্ন থাকলেও তারা যাতে হচ্ছে কোনো একটা জাতীয় স্বার্থে যাতে তারা নিজেদের মূল্যবান মতামত দেয়, তারা যাতে সেখানে নিজেদের যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা একসাথে বসে গোল টেবিলে বসে যাতে তারা হচ্ছে কোনো একটা দেশের বৃহৎ স্বার্থে যাতে তারা ডিসিশনগুলো নেয়, এবং আর যাতে হচ্ছে জুলাইয়ের
আমরা যারা আছি আর যেন কোনো জুলাই না আসে, আর যাতে কোনো জুলাই না আসে এবং আমাদেরকে যাতে থ্রেট মনে না করে। মানে এই যে ছোট ছোট বাচ্চারা যারা হচ্ছে এখন আমরা হয়তো কথা বলছি বা আমরা আসছি, মানে আমরাই তো হচ্ছে ভবিষ্যৎ। এখন ওনারা হয়তো সবসময় থাকবেন না বা যারা আছেন তারা থাকবেন না, কিন্তু বাংলাদেশের তো হাল ধরতে হবে। তো আমরা তাদের কাছ থেকে শিখতে চাই এবং তারা যাতে আমাদেরকে সেই জায়গাটা মানে সেই সুযোগটা আসলে দেয়, তারা যাতে আমাদেরকে থ্রেট মনে না করে। আপনি লোকাল পলিটিক্সের কথা যদি বলি, মানে সেই সময়টাতে মানে তারা আমাদেরকে, আমরা যদি একটু ভিন্ন মতের কোনো কথা বলি তারা হয়তো আমাদের উপর মানে চড়াও হয়ে যায়। মানে আমরা এটা আশা করি না আসলে, কারণ আমাদের অনেক কিছু সীমাবদ্ধতা আছে, আমরা আমাদের অভিজ্ঞতার অনেক কমতি আছে, আমাদের ভুল হচ্ছে হবে। আমরা জাস্ট চাই তারা যাতে হচ্ছে আমাদেরকে থ্রেট মনে না করে, তারা যাতে আমাদেরকে আসলে পাশাপাশি রেখে গাইড করে এবং একটা সহাবস্থানের রাজনীতির বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা হচ্ছে নারীদের জন্য নিরাপদ একটা বাংলাদেশ দেখতে চাই। এই যে হত্যা, গুম এগুলোর আর কোনো যাতে চর্চা না হয় বাংলাদেশে, এরকম একটা বাংলাদেশ আমরা চাই। জি, ধন্যবাদ হাফসা আপনাকে, ধন্যবাদ সবুজ ভাই আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।